কাশি মামার বন্ধু নিখোঁজ। দরজা তো খোলা, তার মানে বাবু উঠে গেছে। ইস, আজকে হিসেবটা করে নিলে ভালো হতো। ঠিক আছে, কাল আসবো। কি ব্যাপার, দরজা আজকেও ঠিক আগের দিনের মতোই খোলা। দুধের প্যাকেট, দুদিনের খবরের কাগজ সব রাখাই আছে, কেউ হাতই দেয়নি। সবকিছু ঠিকঠাক আছে তো? না না বাবা, আমার ওই সব ব্যাপারে না পড়াই ভালো। না না, ব্যাপারটা আমার ঠিক লাগছে না। নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। এইভাবে 3 দিন সবকিছু পড়ে থাকতে পারে না। একবার পাশের বাড়ির রাকেশ দাদাবাবুর সাথে কথা বলি। হ্যালো। আমি কি কাশীনাথ ভট্টাচার্যের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, আমি এক্স লেফটেন্যান্ট জেনারেল কাশীনাথ ভট্টাচার্য বলছি। আপনি? আমি শশাঙ্ক দেবনাথ, আপনার বন্ধু দুলাল দেবনাথের খুড়তুতো ভাই। দুলাল দেবনাথ? আচ্ছা, দুলু। আসলে আমি ওকে দুলু বলে ডাকি তো, তাই এবারে দুলাল দেবনাথ বলায় ধরতে সময় লাগলো। আচ্ছা আচ্ছা, দুলুর খুড়তুতো ভাই তুমি? বলো বলো বলো, কেমন আছো? তা হঠাৎ আমাকে ফোন করলে কি মনে করে? কাশীনাথ বাবু, সর্বনাশ হয়ে গেছে। আমার দাদা দুলাল দেবনাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি দাদার মুখে আপনার কথা অনেক শুনেছিলাম, তাই এই বিপদে সবার আগে আপনাকে ফোন করলাম। সে কি? এটা কি করে হতে পারে? দুলালের সঙ্গে তো আমার দিন 5-6 আগেও দেখা হয়েছে। আমি ওর বাড়ি গিয়েছিলাম, একটা গোটা দিন ও আর আমি আঁকার বিভিন্ন থিওরি নিয়ে গল্প করলাম। সেই দুলাল মিসিং কিভাবে? আমি কিছুই বুঝতে পারছি না কাশীনাথ বাবু। আমি তো এখানে থাকি না, আপনি তো জানেন। বাড়িতে দাদা আর দাদার ওই কাজের লোক রহিম চাচা থাকেন। দুজনেই বিয়ে থাওয়া কিছুই করেননি, দুজনেরই কোনো পিছু টান নেই। 4 দিন আগেও দাদার সাথে আমার ফোনে কথা হয়েছিল, কিন্তু আজ সকালে আমার কাছে দাদার প্রতিবেশী রাকেশবাবুর থেকে একটা ফোন আসে। ওই ফোনে রাকেশবাবু জানান যে আমার দাদা নাকি মিসিং। ফোনটা পেয়েই আমি দাদার বাড়িতে ছুটে যাই। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার দাদা কোথায় গেল, আমার দাদা আদেও ঠিক আছে কিনা, ও বেঁচে আছে কিনা কিচ্ছু বুঝতে পারছি না। শশাঙ্ক, দাঁড়াও দাঁড়াও, একটু শান্ত হও। এক্ষুনি এতটা ভেঙে পড়ো না তুমি। তুমি এত টেনসড হয়ে আছো, আমি তোমার অর্ধেক কথা ঠিক বুঝতে পারছি না। তুমি এখন কি দুলালের বাড়িতেই আছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। কি মজা! আজ মা বাবা কেউ বাড়িতে নেই, তাই আমারও স্কুল ছুটি। দুপুরবেলা কাশি মামার বাড়িতে গিয়ে লাঞ্চটা সেরে নেব। হ্যালো, কে বলছেন? আমি তোজো কথা বলছি। আমি কাশি মামা বলছি রে। তুই আজকে স্কুলে যাসনি? না কাশি মামা, আজকে মা আর বাবা দুজনেই একটা জরুরি কাজে বেরিয়েছে, তাই আমি আজ স্কুলে যাইনি। খুব ভালো হলো তুমি ফোন করলে। আমি ভাবছিলাম একটু পরে তোমার বাড়ি যাব আর লাঞ্চটা আজ তোমার বাড়িতেই করব। না রে, আমার বাড়িতে আজ লাঞ্চ করা হবে না। কেন? তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, বেরোচ্ছি, আর আমার সঙ্গে তুইও যাবি। নতুন কোনো কেসের গন্ধ পাচ্ছি মনে হয়। হ্যাঁ, নতুন কেসই বটে। আমার বন্ধু বিখ্যাত পেইন্টার দুলাল দেবনাথ নিখোঁজ হয়েছে। দুলালের খুড়তুতো ভাই শশাঙ্ক একটু আগে আমায় ফোন করে সে কথা জানালো। তুই 10 মিনিটের মধ্যে আমার বাড়ি চলে আয়, আমরা দুলালের বাড়ি যাব। চিন্তা নেই, পথে কোথাও খেয়ে নেব।
নতুন কেসের গন্ধ পেলে খাওয়া দাওয়া আমি সব ভুলে যাই কাশি মামা। যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে আর যেন খিদেই পায় না। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি 10 মিনিটের মধ্যে তোমার বাড়ি পৌঁছচ্ছি। নমস্কার কাশীনাথ বাবু, আমি শশাঙ্ক দেবনাথ। আপনার সঙ্গে আমারই ফোনে কথা হয়েছিল। নমস্কার নমস্কার। ওর সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও আমার ভাগ্নে, ওর নাম তোজো। ও খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে। পুলিশের সঙ্গে বিভিন্ন জটিল জটিল কেস ও সলভ করেছে। খুদে গোয়েন্দা? নমস্কার। এই দুজনকে তো ঠিক চিনলাম না, এনারা কারা? আচ্ছা, পরিচয় করিয়ে দিই। উনি রাকেশ বাবু, দাদার প্রতিবেশী। এই পাশের বাড়িটাই ওনার। আর ও হলো রঘু। রঘু এই এলাকায় সকালবেলায় দুধের প্যাকেট সাপ্লাই দেয়। ওই প্রথম ঘটনাটা রাকেশ বাবুকে জানায়। তারপর রাকেশ বাবু আমাকে ফোন করেন। আচ্ছা রঘু, তুমি ঠিক কি দেখেছো বলো তো? বড় বাবু, আমি কিছু করিনি। আমি গরিব মানুষ, এই সব বিষয়ে আমাকে জড়াবেন না। রঘু, তুমি এত চিন্তা করো না। তুমি কোথাও ফাঁসবে না। তুমি কি দেখেছো সেটুকু বললেই হবে। বড় বাবু, আমি রোজ এই পাড়ার অনেকগুলো বাড়িতেই দুধের প্যাকেট দিতে আসি। এই বাড়িতেও আমি গত 3 বছর ধরে রোজ দুধের প্যাকেট পৌঁছে দিই। কিন্তু গত 3 দিন ধরে আমি সকালে এসে দেখেছি বাড়ির লোহার দরজা আর ভেতরের কাঠের দরজা দুটোই হাট করে খোলা। দ্বিতীয় দিন আমার সন্দেহ হয় যখন দেখি আগের দিনের খবরের কাগজ আর আমার রাখা দুধের প্যাকেট সেইখানেই পড়ে আছে। 3 নম্বর দিনও এসে যখন দেখি বাড়ির দরজা খোলা, 3 দিনের খবরের কাগজ আর আমার 2 দিনের রেখে যাওয়া দুধের প্যাকেট পড়ে আছে, তখন আমি সঙ্গে সঙ্গে রাকেশ বাবুর বাড়ি যাই, ওনাকে সবটা জানাই। চলো ঘরের ভেতরে যাওয়া যাক। বড় বাবু, আমি কি চলে যেতে পারি? হ্যাঁ, তুমি যেতে পারো। রাকেশ বাবু, আপনার বাড়ির ভেতরে যেতে কোনো আপত্তি নেই তো? না না, আমার কোনো আপত্তি নেই, চলুন। ঘরের অবস্থা তো বেশ খারাপ। চল ঘরের ভেতরগুলো দেখি, চল। যে বা যারা এসেছিল পুরো ঘরটাকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেছে। মনে হচ্ছে ঘরে কোনো চোর এসেছিল। আমার মনে হয় না। চোর এলে বাড়ির দামি দামি জিনিসপত্র চুরি করত, কিন্তু আপনি ভালো করে দেখলে বুঝবেন ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে ঠিকই, কিন্তু আলমারিতে গয়নার বাক্সে আংটি আর চেন অ্যাজ ইট ইজ রাখা আছে। ঠাকুরের মাথার সোনার মুকুট এখনো সেখানেই রয়েছে। চোরের উদ্দেশ্য তো চুরি করা, তাহলে সেই দামি দামি জিনিসগুলো ফেলে রেখে গেল কেন? আমি তোমাকে এতক্ষণ ছোট বাচ্চা মনে করছিলাম, কিন্তু তোমার কথা শুনে বুঝলাম তুমি ভবিষ্যতে একজন খুবই বড় মাপের গোয়েন্দা হবে। শশাঙ্ক, তুমি এর আগে ঘরের ভেতরে ঢোকনি? হ্যাঁ, আমি ঢুকেছিলাম। সবকটা ঘর, বাথরুম, সব জায়গায় দাদাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আপনি কোনো জিনিসে হাত দেননি তো? না না, একদম না। আমি জানতাম যে বিষয়টা পুলিশ কেস হবে, তাই আমি কোনো জিনিসে হাত দিইনি। গুড। আচ্ছা রাকেশ বাবু, আপনি তো পাশের বাড়িতেই থাকেন, অথচ আপনার প্রতিবেশী মানে দুলালের বাড়ি থেকে দুলাল এবং ওর দিনরাতের কাজের লোক দুজনকে কিডন্যাপ করে নিয়ে গেল, আর আপনি কিছুই টের পেলেন না? না, আমি সত্যিই কোনো আওয়াজ পাইনি। 3 দিন আগে আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে মেম্বার বলতে 3 জন, আমি, আমার বউ এবং আমার একটা 6 বছরের ছেলে। আপনার ছেলের সাথে কথা বলা যাবে? হ্যাঁ, বলতেই পারো, কিন্তু ও বাচ্চা মানুষ, ওকে কোনো প্রশ্ন করে লাভ হবে কি? চিন্তা নেই, আমরা এমন কোনো প্রশ্ন করব না যাতে ওর কোনো সমস্যা হয়। ঠিক আছে, চলুন আমার সাথে। আরে রুদ্র বেটা, তুমি এখানে কি করছো? বাবা, আমি বল নিয়ে খেলছি। রুদ্র, তুমি তোমাদের বাড়ির আশেপাশে অচেনা কাউকে ঘুরতে দেখেছিলে 3-4 দিন আগে? হ্যাঁ, 4 দিন আগে যখন আমি পার্কে খেলতে গিয়েছিলাম, তখন একজন অচেনা লোককে দেখেছিলাম। কিরকম দেখতে তোমার মনে আছে? হ্যাঁ,
আমি খেলার মাঠের মধ্যে থেকে দেখেছিলাম একটা লোক কালো চাদর মুড়ি দিয়ে এপাশ ওপাশ হাঁটাহাঁটি করছিল। লোকটা চিপস খাচ্ছিল, তারপর চিপসের প্যাকেটটা রাস্তাতেই ফেলে দেয়, আর লোকটা মাঝে মাঝে রাস্তায় থুতু ফেলছিল। আমাকে মা শিখিয়েছে নোংরা সবসময় ডাস্টবিনে ফেলতে, রাস্তায় ফেলা উচিত নয়। আচ্ছা রুদ্র, তোমার বাবা তো চলে এসেছে, এবার তুমি বাবার সাথে খেলো, আমি বাড়ি যাই, কেমন? কাশি মামা, এবার তাহলে আমরা বাড়ি যাই। হ্যাঁ চল। আচ্ছা রাকেশ বাবু, এখন আমরা আসছি। হ্যাঁ ঠিক আছে। দুটো জলজ্যান্ত মানুষ 3 দিন ধরে বাড়ি থেকে উধাও, অথচ কেউ কোনো টের পেল না। সত্যি, এটা ভেবে আমি বেশ অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, বাড়ির বাইরে তোমরা কোনো ক্লু পাওনি? না রে তিন্নি, বাড়ির বাইরে আশেপাশটা খুব ভালো করেই দেখলাম, কিন্তু কোথাও কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়লো না। আচ্ছা, ওনারা কাউকে কিছু না বলে ঘুরতে চলে যাননি তো? তার মানে তুই বলতে চাইছিস ওনারা দুজন কাউকে কিছু না বলে বাড়ির গেট খোলা রেখে নিজেদের ফোন বন্ধ করে আর নিজের বাড়িটা লন্ডভন্ড করে দিয়ে ঘুরতে চলে গেছে? চিকু, আজকে দুপুরে খাসনি নাকি? এসব ভুলভাল বকছিস কেন? আমাদের সিকু বাবুর মাথা আবার খালি পেটে চলে না। এই নাও, তোমাদের জন্যে গরম গরম আলুর চপ ভেজেছি, খেইলেই তোমাদের তরতর করে বুদ্ধি খুলে যাইবে। যদুদা ইজ অলওয়েজ গ্রেট। ইন্সপেক্টর চক্রবর্তীর কাছে অলরেডি মিসিং রিপোর্ট লিখিয়েছি। ইন্সপেক্টর চক্রবর্তী কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন বলেছেন। আচ্ছা, বাড়িটা কি ওরকম হাট করে খোলাই থাকবে? না না, বাড়িতে পুলিশ পাহারা বসেছে। এছাড়া ক্রাইম সিনের সব স্যাম্পল কালেক্ট করে ইন্সপেক্টর চক্রবর্তী ল্যাবে পাঠিয়ে দিয়েছেন। রিপোর্ট এলে উনি নিশ্চয়ই আমায় জানাবেন। একজন অত বড় শিল্পীকে কেউ কিডন্যাপ করেছে, তার মানে তার পেছনে যথেষ্ট প্ল্যানিং রয়েছে। উনি যখন অত বড় মাপের শিল্পী, ওনার সম্পত্তিও প্রচুর হবে। তাহলে কি কেউ পয়সার জন্য কিডন্যাপিং করলো? মুক্তিপণের জন্য কিডন্যাপ করেনি, কারণ এই রকম ফোন কারোর কাছে আসেইনি। এই কিডন্যাপিং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। যতক্ষণ না ইন্সপেক্টর চক্রবর্তীর কোনো আপডেট পাচ্ছি, ততক্ষণ আমাদের হাতে কিছুই নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এখন তাহলে আমরা বাড়ি ফিরে যাই। হ্যালো। কিরে তোজো, ঘুমোচ্ছিস নাকি? হ্যাঁ, আজকে রোববার বলে একটু 8টা অবধি ঘুমোচ্ছিলাম, কিন্তু তুমি এত সকালে ফোন করলে। রিপোর্ট এসে গেছে? না, রিপোর্ট তো এখনো আসেনি, কিন্তু ওদিকে একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? যে দুজন হাবিলদার কাল রাতে দুলালের বাড়ি পাহারা দেওয়ার ডিউটিতে ছিল, তাদের উপর আক্রমণ হয়েছে। তারা দুজনেই গুরুতর আহত। এ কি বলছো গো? হ্যাঁ, ঠিকই বলছে। একটা কাজ কর, পুকাই, তিন্নি আর চিকুকে নিয়ে তুই আমার বাড়িতে চলে আয়। ঠিক আছে, আমি ওদের নিয়ে আসছি। কাল রাতে ঠিক কি ঘটেছিল একদম প্রথম থেকে বলো তো। স্যার, আমি আর রতন ডিউটিতে ছিলাম, দুজনেই পাইচারি করছিলাম। আমি বাড়ির বাউন্ডারির ভেতরে আর রতন এই বাড়ির বাউন্ডারির বাইরে আর কি। হঠাৎ আমি রতনের চিৎকার শুনতে পাই। তারপর বাড়ির মেন গেটের সামনে গিয়ে দেখি একটা কালো চাদর মুড়ি দেওয়া লোক বাড়ির ভিতর হনহন করে ঢুকে আসছে। তার হাতে একটা লোহার রড ছিল। আমি বাধা দিতেই ওর সঙ্গে আমার ধস্তাধস্তি শুরু হয়। লোকটা নিজের হাতে থাকা লোহার রডটা দিয়ে আমার মাথায় আঘাত করে স্যার। আমি মাথা ঘুরে ওখানেই বসে পড়ি। তারপর আমিও আমার পকেট থেকে বন্দুকটা বের করে ওর পায়ের উদ্দেশ্যে গুলি করি। তবে লোকটা সেই গুলিটা চালানোর পর সেখান থেকে পালিয়ে যায়। তারপর আমার আর কিছু মনে নেই, হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। লোকটা কেমন দেখতে মনে আছে? লোকটার মুখে কালো বড় মাস্ক পরা ছিল আর মাথায় কালো চাদর মোড়ানো ছিল। কিন্তু লোকটার সঙ্গে ধস্তাধস্তি হওয়ার সময় লোকটার মাথার চাদর খুলে যায় হঠাৎ করে। তখন দেখেছিলাম লোকটার একটা কান কাটা আছে। ইন্সপেক্টর চক্রবর্তী, রতন কেমন আছে? রতনের অবস্থা একদমই ভালো নয়। ওর মাথায় 8টা সেলাই পড়েছে। ও এখন কথা বলার মতো অবস্থায় নেই। একটু স্টেবল হলে আমি ওর সাথে কথা বলার চেষ্টা করব। ঠিক আছে।
দুলাল আর রহিম চাচার এতদিন কিডন্যাপিং এর পর হঠাৎ করে বাড়িতে এক আততায়ীর আক্রমণ কেন হলো? ভাগ্যিস পুলিশ পাহারা ছিল, তাই কোনো মতে ঠেকানো গেছে। আমার মনে হয় লোকটা কিছু খুঁজতে এসেছিল, ঠিক যেরকম কিছু খোঁজার জন্য দুলাল বাবুর পুরো বাড়ি তছনছ করেছিল। কিন্তু কি খুঁজছে সেটাই তো বুঝতে পারছি না। দুলাল যেরকম সঞ্চয়ী চরিত্রের ছেলে, ও নিজের টাকা পয়সা কিছুই বাড়িতে রাখতো না, সবই ব্যাংকের ভোল্টে থাকতো। যে কিছু খুঁজেছে সে নিছক টাকা পয়সা খুঁজেছে বলে তো মনে হয় না, কারণ আলমারির তাকে ওনার সোনার গয়না তো অ্যাজ ইট ইজ রাখা ছিল। হ্যাঁ, সেটাই তো। কাশিমামা, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। বল, কি প্ল্যান? যে গতকাল কিছু খুঁজতে এসেছিল, আমার মনে হয় ও আজকে আবার অ্যাটেম্প্ট নেবে। তাই আজ রাতে দুলাল বাবুর বাড়ি পাহারায় আমাদের থাকা উচিত। তোজো দাদা, তুমি শিওরও আবার আসবে? আলবাত আসবে, আজ নয়তো কাল আসবেই। ঠিক আছে, তাহলে ওই প্ল্যান রইল। আজ রাতে আমরা দুলালের বাড়ির চারদিক থেকে ঘিরে থাকবো। হ্যান্ডস আপ! একদম পালানোর চেষ্টা করবে না, চারিদিকে পুলিশ ভর্তি। দুলাল কোথায়? রহিম চাচা কোথায়? বল বল, কোথায় লুকিয়ে রেখেছিস ওদের এতদিন? না বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। দুলাল দুলাল এখন স্বর্গে বসে পা দোলাচ্ছে। হোয়াট? কি বলছিস কি তুই? কি করেছিস দুলালের সঙ্গে? দুলালকে তুই মেরে ফেলেছিস? আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। বল বল, দুলাল কোথায়? স্বর্গে পা দোলাচ্ছে মানে তুই কি বলতে চাইছিস? আমিও কদিন আগে এইভাবেই দুলালের কাছে বারবার প্রশ্ন করেছিলাম, কিন্তু উত্তর দিচ্ছিল না, গান গাইছিল। আমি তো মানুষ, আমারও তো ধৈর্যের একটা সীমা আছে, তাই বাধ্য হয়ে ওকে ভগবানের কাছে পৌঁছে দিলাম। রহিম চাচা এখনো বেঁচে আছে, বলা যেতে পারে ধুঁকছে। রহিম চাচাকে বাঁচিয়ে রাখার কারণ আছে, কারণ ও নিজের বাবুর ভয়াবহ মৃত্যু দেখে ভয় পেয়ে গেছিল, তাই চুপচাপ আমার কথা মতো কাজ করতে শুরু করে। দুলালও যদি করতো তাহলে আমি ওকেও মারতাম না। কোন কাজের কথা বলছিস? আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। কেন মারলে দুলালকে? বেশ করেছি, সমাজের একটা বোঝা কমিয়ে দিয়েছি। আপনারা জানেন, আমার মেয়ের জন্ম থেকেই ব্রেন ক্যান্সার। ডাক্তার আমাকে অনেকগুলো টাকা জোগাড় করতে বলেছিল। আমি একজন শিল্পী, মূর্তি বানাই। দুলাল আর আমি একসাথে আর্ট কলেজে পড়তাম, সেখান থেকেই ওর আর আমার বন্ধুত্ব। কথায় কথায় আর্ট কলেজে পড়াকালীন জানতে পারি ওর বাড়িতে একটা পুরনো দিনের মূর্তি আছে, যেটা বিক্রি করলে দুলালের পরবর্তী 7 পুরুষ বসে খাবে। আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য যখন পয়সার দরকার হয় তখন দুলালের কাছে সাহায্য চাই, কিন্তু দুলাল পয়সার অজুহাত দেখিয়ে আমাকে না বলে দেয়। আমার মেয়ের শরীর ক্রমশ খারাপ হতে থাকে। তখনই আমি মনে মনে প্ল্যান সাজাই, দুলাল আর রহিম চাচাকে কিডন্যাপ করে ওদের থেকে সেই মূর্তির খোঁজ বার করব। তারপর সেই মূর্তি বিক্রি করে আমার মেয়ের চিকিৎসা করব। প্ল্যান অনুযায়ী ওদের দুজনকে কিডন্যাপ করে আমার বাড়ি নিয়ে যাই।
কিন্তু দুলাল কোনো মতেই সেই মূর্তির খোঁজ দিতে রাজি হচ্ছিল না। এদিকে আমার মেয়ের কাছে প্রত্যেকটা দিন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছিল। আমি দুলালের হাতে পায়ে পড়ে গিয়েছিলাম, তাও তাও ওই দুলাল হাসছিল আর গান গাইছিল। যে রাতে খবর পাই যে আমার মেয়ে আর নেই, সেই রাতে দুলালকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিই। বেশ করেছি আমি, বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। আমার কোনো আফসোস নেই। রহিম চাচা এসব দেখে ভয় পেয়ে যায়। তখন রহিম চাচা আমায় ওই মূর্তির খোঁজ বলে দেয়। আমি গতকাল মূর্তির খোঁজেই এসেছিলাম। আমি চেয়েছিলাম এই মূর্তি উদ্ধার করে বিক্রি করে দেব, তারপর যা টাকা পাবো সেটা হাসপাতালে দান করব। আমার মেয়ের মতো যেন আর কারোর মেয়েকে পয়সার অভাবে মরতে না হয়। ইন্সপেক্টর, আপনি আমাকে অ্যারেস্ট করুন। যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। এমনি পৃথিবীতে আমার আর কেউ নেই, তাই যত তাড়াতাড়ি বিদায় নেব ততই ভালো। এই, ওকে ভ্যানে তোলো। শোনো, আমাদের তোমার বাড়িতে নিয়ে চলো। রহিম চাচাকে যদি বাঁচানো যায়। কাশীনাথ বাবু, আমি তাহলে এগোলাম। আরো একবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই অপরাধী আজ হাতে নাতে ধরা পড়ল। আজ আমার একটা বন্ধু কমে গেল, কিন্তু দুলাল তো এরকম না করলেও পারত। ওর তো কোনো অভাব ছিল না। আমরা সবাই যদি আমাদের আশেপাশের লোকেদের প্রতি আর একটু সহানুভূতিশীল হতে পারি, তাহলেই তো এই সমাজটা বসবাসের যোগ্য হয়ে উঠবে।